ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র যে হচ্ছে তার প্রমাণ স্বয়ং দিয়ে দিয়েছেন আমেরিকার মসনদে বসা ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে এনে দিয়েছেন যে $21 মিলিয়ন ইলেকশনে, ইন্ডিয়ার এই 2024-এর ইলেকশনে ব্যবহার করা হয়েছিল ইউএসএআইডি যে টাকা প্রোভাইড করেছিল। এবং এটা একটাই প্রমাণ এমনটা নয়, আপনাদের সামনে আমি শোনাবো যে মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় চলে আসার পর এখনো দেশের মাটিতে যেমন চক্রান্ত চলছে, বিদেশের মাটিতে কিভাবে তাকে ক্ষমতা থেকে চ্যুত করা যায়, জনমত সংগঠনের মাধ্যমে, টাকা ঢালার মাধ্যমে, ইলেকশন প্রভাবিত করার মাধ্যমে একেবারেই সেই ধরনের চক্রান্ত চলছে। আর আপনি আমি যদি সেই চক্রান্ত ধরতে না পারি তাহলে ভারতবর্ষের জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে, ঠিক যেমন আমরা বাংলাদেশে লক্ষ্য করছি। তাই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব শুরু করছি। প্রথমেই আপনাদের সামনে আমি একটা ছোট্ট মন্তব্য শোনাচ্ছি। এই মন্তব্যটা আপনারা একটু শুনুন। এই মন্তব্যটা শোনার পর আপনাদের ব্যাখ্যা করব কে এই মন্তব্য করেছেন, কেন এই মন্তব্য বলেছেন, সবটাই বলবো। তার আগে ছোট্ট একটা মন্তব্য শুনুন, ইংরেজিতে করা, কিন্তু আশা করি সবাই বুঝতে পারবেন। We see this in Nazi Germany in the 1930s, and now, as we speak, the drums of war have been beating in India, beaten by the BJP, and especially their main drummer, Mr. Modi, whom we know from the Gujarat massacre of 20 years ago. He has been thirsty for blood since that point in time. শুনলেন বন্ধুরা, একেবারে সংক্ষিপ্ত একটা বক্তব্য শোনালাম যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন কসাইয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক যেমনটা আমাদের এদেশের অনেক বিরোধী রাজনৈতিক নেতৃত্বরাও তুলনা করে। এবং তাকে বলা হচ্ছে যে মোদীর হাতে নাকি মুসলিম, নিরীহ মুসলিমদের ব্লাড লেগে রয়েছে। কে এ কথা বলছেন? এ কথা বলছেন ইয়াসির কাজী। তিনি আদতে পাকিস্তানের নাগরিক, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে আমেরিকাতে থাকেন। তিনি একজন ধর্মযাজক বা মৌলানা। সেখানকার যারা মুসলিমরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, তাদেরকে উস্কাচ্ছেন যে বিজেপি ভারতের জন্য কতটা বাজে। আরএসএস এর সঙ্গে তিনি নাৎসি বাহিনীর তুলনা করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুসলিম গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করছেন। কাজেই আপনাদের সেই কারণেই আমি বলছি, আজকে যদি আমরা সতর্ক না হই তাহলে আগামী দিনে বিপদের ঘন্টা আমাদের জন্য কিন্তু কার্যত বেজেই গিয়েছে। কেন এই ধরনের বারবার যারা মৌলবাদী নেতৃত্বরা, তারা নরেন্দ্র মোদীর উপর কেন এত রাগ? যে নরেন্দ্র মোদী 3 তালাক বিল, তিনি সেটাকে লোপ করে দিয়েছেন। এত বড় একটা প্রশংসনীয় কাজ করার পরেও এই সমস্ত মৌলানারা, যাদের প্রশংসা করা উচিত ছিল, তারা কিন্তু নরেন্দ্র মোদীকে কসাইয়ের চোখেই দেখেন। এর পেছনের কারণটা কি? কি কারণ জানেন? সেটা হচ্ছে তিনি আমাদের দেশের অখণ্ডতা, তিনি আমাদের দেশের ইতিহাসকে ভুলে যাননি। আপনাদের আমি মনে করিয়ে দিতে চাইবো, এই 14ই আগস্ট একটা ছাওয়া বলে ফিল্ম রিলিজ হয়েছিল। সম্ভাজি মহারাজকে নিয়ে, তার জীবনী নিয়ে একটা ফিল্ম তৈরি হয়েছে। যদি পারেন ফিল্মটা একবার গিয়ে দেখে নেবেন। সম্ভাজি মহারাজ হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজের সন্তান এবং তিনি মারাঠা সম্রাট ছিলেন। সেই ছত্রপতি শিবাজির সন্তান সম্ভাজি মহারাজ মাত্র 30 বছর বা 34 বছর বয়সে যেভাবে আওরঙ্গজেব ব্রুটালি তাকে হত্যা করেছিলেন, আপনারা চমকে যাবেন। ইতিহাসের কিছু পাতা যেটা আমার মনে রয়েছে এবং আমি যেটুকু নেটে সার্চ করে পেয়েছি আপনাদের জন্য আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখুন কিভাবে সম্ভাজি মহারাজকে হত্যা করা হয়েছিল। অন্তত ইতিহাসের আমি গুগল থেকে সার্চ করে যে তথ্য পেলাম, যে তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, তার জিভ কেটে নেওয়া হয়েছিল, তার শরীরকে পুড়িয়ে দেওয়ার জন্য গরম শিক, রডের শিক তার গায়ে দেওয়া হয়েছিল এবং তার দেহকে বিকৃত করে দেওয়া হয়েছিল। অনেকটা যেমন আমরা খবর পাই যে যারা ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়ান যারা মিলিটারি রয়েছে, তারা পাকিস্তানি টেরিটরিতে যদি ধরা পড়েন তাদেরও এই একই অবস্থা করে ছাড়ে ওরা। এই ধরনের দেহ বিকৃতি কিন্তু করা যায় না। সৈন্যদের মধ্যে যুদ্ধ হলেও একে অপরের সঙ্গে ধরা পড়লেও হত্যা করা যায়, কিন্তু দেহ বিকৃতি করা যায় না। কিন্তু এই সমস্ত যুদ্ধের যে গাইডলাইন গুলো রয়েছে সেগুলো কিন্তু কেউই মানে না এবং আগেও মানতো না। এই যে সিনেমাটার কথা বলছি আপনাদের সামনে, ছাওয়া, এই ছাওয়া সিনেমাটির অত্যন্ত প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। আসুন তার বক্তব্যটা আপনাদের শোনায়, যে এই মারাঠার সম্রাট সম্ভাজি মহারাজকে নিয়ে লেখা একটা
সিনেমা যেটা কার্যত একটা ব্লকবাস্টার হয়ে গিয়েছে, সেটা নরেন্দ্র মোদী প্রশংসা করেছেন। কিন্তু নিশ্চিতভাবে যারা মৌলবাদীতে বিশ্বাস করেন, যারা ক্ষুদ্র রাজনীতি করেন, তাদের তো এই ইতিহাস ভালো লাগবে না। তাই নরেন্দ্র মোদীর এই বক্তব্যটা আপনাদের শোনাবো, এখন শুনুন। ये महाराष्ट्र और मुंबई ही है जिसने मराठी फिल्मों के साथ साथ हिंदी सिनेमा को ये ऊंचाई दी है। और इन दिनों तो छावा की धूम मची हुई थी। संभाजी महाराज শুনলেন বন্ধুরা, এইগুলোই কিন্তু নরেন্দ্র মোদীর শত্রু আরো বাড়িয়ে দেয়। তার কারণ ইতিহাসের প্রশংসা তিনি যদি করেন, ইতিহাসকে তিনি যদি স্বীকার করেন, তাহলেই তিনি শত্রু হয়ে যাবেন। কিন্তু ইতিহাসকে স্বীকার না করে যদি বলা হয় যে তোষণের রাজনীতি করা হয়, তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর প্রশংসা করা হবে। এটাই কিন্তু এখন এসে দাঁড়িয়েছে। আপনাদের সামনে আমি দেখাবো, আরো কিছু তথ্য দেখাবো। এই যে ঔরঙ্গজেবের কথা বললাম, এখনো পর্যন্ত দিল্লির অনেক জায়গা আছে যেখানে বাবর রোড, আকবর রোড, হুমায়ুন রোড, ঔরঙ্গজেব রোড, এই ধরনের বিভিন্ন নামকরণ এখনো পর্যন্ত করা আছে মুঘল সাম্রাজ্যের সেই সমস্ত সম্রাটদের হাত ধরে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেগুলো চেঞ্জ করা উচিত বা করা উচিত না, এটার মধ্যে এখন অন্তত যাচ্ছি না। অনেকেই দাবি করছেন এই সিনেমাটা দেখার পর যে যেভাবে অত্যাচার করা হয়েছিল মারাঠা সম্রাটের ওপর, অন্তত দিল্লির মাটি থেকে যেন একটা এই ধরনের কোনো নাম যেন না থাকে। অনেকেই দাবি করছেন ইতিমধ্যে এই সিনেমাটা দেখার পর। কিন্তু সেদিকে আমি যাচ্ছি না, আমার ওপিনিয়ন সে ব্যাপারে আপনাদের সামনে আমি জানাচ্ছি না। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, এই ধরনের ঘটনাগুলোই যারা মৌলবাদীরা রয়েছেন দেশের মধ্যে আর দেশের বাইরে, তারা নরেন্দ্র মোদীকে নিজেদের শত্রু বলতে মনে শুরু করে দেন। কেন? তার কারণ যতই নরেন্দ্র মোদী 3 তালাক বিল সেটাকে তিনি বিলোপ করুন না কেন, যতই তিনি মুসলিম যারা আছেন তাদের জন্য উচ্চশিক্ষার জন্য তিনি বৃত্তি চালু করুক না কেন, কিন্তু তা সত্ত্বেও সমস্ত ধরনের সরকারি প্রকল্পের ভেদ বিভেদ ছাড়াই প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাক না কেন, যতই তার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এইটা বলা হোক না কেন, তা সত্ত্বেও কিন্তু নরেন্দ্র মোদীকে কোনো মতেই যারা মৌলবাদীরা তারা মেনে নিতে পারেন না। এখনো পর্যন্ত ভারতবর্ষের অনেক শিক্ষিত মুসলমানরা রয়েছেন যারা নরেন্দ্র মোদী এবং তার আদর্শকে সমর্থন করেন। কিন্তু যাই হোক, আপনাদের সামনে এবার যে তথ্যটা আমি এবার দেখাবো সেটা একটা মারাত্মক তথ্য। সেটা হচ্ছে এই ইয়াসির কাজী তিনি এখন বছর 50-এর একজন মৌলানা। তিনি আমেরিকায় বাস করেন, টেক্সাসে। তিনি একটা নিজের একটা জায়গা খুলে সেখানে ধর্ম প্রচার করার চেষ্টা করেন। ধর্ম প্রচার মানে হচ্ছে, ধর্ম প্রচারের সঙ্গে তো নরেন্দ্র মোদীর বিরোধিতার তো কোনো জায়গা আসে না। আপনি আপনার ধর্মের প্রচার করতেই পারেন, নিশ্চিতভাবে করা উচিত। যে কোনো মানুষ তার ধর্ম প্রচার করবে, এটাই স্বাভাবিক, তা নিয়ে তো কোনো আপত্তি নেই। কিন্তু আপনি একজন মৌলানা হয়ে আরএসএস নিয়ে কেন বক্তব্য রাখছেন? আপনি নরেন্দ্র মোদীকে নিয়ে কেন বক্তব্য রাখছেন? তাহলেই তো বোঝা যাচ্ছে যে আপনাদের এর মধ্যেও একটা রাজনৈতিক এজেন্ডা রয়েছে। কি বলেছেন জানেন এই ইয়াসির? তিনি বলছেন যে আরএসএস এবং নাৎসি বাহিনী এরা হচ্ছে ইয়ঙ্গার ব্রাদার, অর্থাৎ নাৎসি বাহিনীর ইয়ঙ্গার ব্রাদার হচ্ছে নাকি আরএসএস। এবং এই আরএসএস নাকি মোহনদাস করমচাঁদ গান্ধীকে হত্যা করেছিল এবং আরএসএস এর জন্যই ভারতবর্ষ এতটা বিচ্ছিরি অবস্থায় যে কোনো সময় যুদ্ধে পরিণত হতে পারে, এই রকম একটা সৃষ্টি হয়েছে। তিনি আবার এটাও বলছেন যে 30, 40, 50, 60 এই সময়ে আরএসএস ছিল, কিন্তু এখন নাকি আর আরএসএস নেই। সেই আরএসএসটাই এখন বিজেপিতে কনভার্ট হয়ে গিয়েছে। আর বিজেপির মাস্টার মাইন্ড হচ্ছে এই নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর হাতে নাকি মুসলিম, নিরীহ মুসলিমদের রক্ত লেগে আছে। কারণ গুজরাট যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার সময় নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিচ্ছু করেননি। দেখুন, এই নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে। সেই সময়ে আমি রাজনীতির মধ্যে মানে এই খবর করতাম না, তাই নিশ্চিতভাবে আজকে সেই পর্ব আলোচনা করছি না। কিন্তু এটুকু জানি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নরেন্দ্র মোদীকে একেবারে সমস্ত রকমের তার বিরুদ্ধে যা যা মামলা করা হয়েছিল সেগুলো থেকে অন্তত তাকে খালাস করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টকে আমরা বিশ্বাস করব, নাকি এই ইয়াসির কাজীর মতো মৌলবাদী নেতাদের আমরা বিশ্বাস করব? আপনারা একটু লিখে জানান, আপনারা কাদের বিশ্বাস করবেন? ভারতের কোর্ট যেটা বলছে, সুপ্রিম কোর্ট, এর উপর তো আর কোর্ট হয় না, তারা যে নির্ণয় দিচ্ছেন সেটাকে আমরা আস্থা বিশ্বাস রাখবো,
নাকি এই ধরনের মৌলানা যাদের কাজই হচ্ছে ধর্মের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়া তাদেরকে বিশ্বাস করব? আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান। কিন্তু প্রশ্ন হচ্ছে ইয়াসির কাজীর বক্তব্যটা শুনুন। তিনি বলছেন যে নাৎসি এবং এই আরএসএস তারা হচ্ছে দুজনের ভাই, মানে তাদের মধ্যে একটা লিঙ্ক ছিল জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে আরএসএস এর সম্পূর্ণ একটা মিল রয়েছে। এবং তিনি আরো যে তথ্য দিলেন সেটা সত্যি অবাক হয়ে যাবেন। তার বক্তব্যটা আপনারা একটু শুনে দেখুন, এবার শুনুন। Same mythology, it gave rise to an organization called the RSS. Look this up. RSS was active in the 30s and 40s. They had a direct relationship with the Nazis of Germany. One of the members of the RSS was the one who assassinated Mahatma Gandhi. Mahatma Gandhi, the one who didn't want to fight because he was a pacifist. They felt Mahatma Gandhi had betrayed the Hindu religion, had betrayed Hindu ideals. So a Hindu radical who belonged to the RSS assassinated Mahatma Gandhi. The RSS was dissolved for a period of time. Another party was created to take up those ideals. That party is the BJP party that is currently in charge of India. So the BJP is literally, no exaggeration, it is literally a younger cousin of the Nazi party. There is no exaggeration to say this. And both Nazism and the BJP, they have three things in common. Both Nazism and the BJP, they have three things in common. Memorize them. Number one, a warped, ultra-nationalist ideal of race and of race purity. They're obsessed with race and racial identity. Like the Nazis wanted pure Germans, so the BJP has this notion of pure Indians. Number two, they have combined the worst aspects of a fanatical interpretation of religion. The Nazis were a type of Christian. The BJP is a type of Hindus. They've taken the worst elements of bigoted religion and they've combined it with the worst elements of nationalism. And number three, they take a minority of a different religion and a different race. The Nazis took the Jews and everybody else, and the BJP takes the Muslims and the Christians, and they blame all of the problems of the world and all of the problems of their country, they blame it on their minority. When you have these three things together, ultra-nationalism of your race, bigoted religion, and hatred of a minority, this is the recipe of genocide. You cannot have genocide without these three things together. শুনলেন বন্ধুরা, আমি তো ভাবছিলাম যে ইতিহাসের কোন জায়গা থেকে তিনি এই বক্তব্যগুলো বলছেন, নাকি নিজের মন গড়া যে কোনো বিষয়ে তিনি বক্তব্য বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। বিজেপি সম্পর্কে, একটা সবথেকে পৃথিবীর বড় রাজনৈতিক দল, আপনি যদি রাজনীতি করেন আপনি নিশ্চিতভাবে রাজনৈতিক দলের বিরোধিতা করতে পারেন। প্রথমত আপনি ভারতের নাগরিক নন, তাই ভারত নিয়ে আপনি কোনো মন্তব্য করতে পারেন ঠিকই, কিন্তু ভারতের একটা দল, সর্বভারতীয় মানে গোটা বিশ্বের সব থেকে বড় দল, তা নিয়ে আপনার এতটা শত্রুতা কি? নরেন্দ্র মোদী সম্পর্কে আপনার এতটা বিষোদ্গার করার কি রয়েছে? মহাত্মা গান্ধীর সম্পর্কে আপনার এতটা প্রেম কি করে জেগে উঠলো? আপনি কি ভারতের স্বাধীনতার ইতিহাস জানেন? ভারতবর্ষের কতজন মানুষ নেতাজিকে পছন্দ করেন? ভারতের কতজন মানুষ মোহনদাস করমচাঁদ গান্ধীকে তাকে শ্রদ্ধা করেন বা তাকে জাতির জনক বলে মনে করেন? এই তথ্য কি আপনার কাছে আছে? সর্বোপরি ব্যাপার হচ্ছে যে দেখুন, আমরা যে নিশ্চিতভাবে ভারতবর্ষ বা বিজেপি, আপনারা বলছেন তো কথা বলছেন, প্রশ্ন হচ্ছে আপনারা কি দেখেছেন যে মহাত্মা গান্ধী সম্পর্কে হয়তো 30-40 মানুষের, তাদের অনেকেই বলেন যে না, টাকা থেকে মোহনদাসের ছবিটা সরিয়ে দিতে হবে, কিংবা আরো অনেক কিছু, মোহনদাস করমচাঁদের গান্ধীর তার নীতিকে অনেকেই বিশ্বাস করেন না, মানেন না। কিন্তু কোনোদিন ভারতের মাটিতে দেখেছেন যে কোনো হিন্দু মানেন না বলেন তার মূর্তিতে ভাঙচুর করে দিয়েছে, তার গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছে, তার মুখের ওপর, তার স্ট্যাচুর ওপর দাঁড়িয়ে তার মাথার মধ্যে দিয়ে হিসু করে দিয়েছে? দেখেছেন? কিন্তু আপনাদের এই ধরনের যে প্রতিবেশী দেশ, একসময় আপনারা একসঙ্গে ছিলেন, আপনাদের পূর্ববঙ্গের যে দেশ একদা ছিল সেই বাংলাদেশ, যারা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হতে চাইছে, সেই বাংলাদেশের জাতির নেতা যে, তিনি তো কোনো হিন্দু নেতা নন। সেই শেখ মুজিবকে আপনারা কি ধরনের সম্মান দিয়েছেন? শেখ মুজিবের গায়ে জুতোর মালা, গলায় জুতোর মালা থেকে তাকে দুগালে মানে অনবরত জুতো একেবারে দিয়ে পেটানো, তার প্রত্যেকটি মূর্তি ভেঙে দেওয়া এবং তার মাথার উপর দাঁড়িয়ে সেখান থেকে হিসু করে দেওয়া থেকে যত রকমের অসভ্য আচরণ একটা জাতি করতে পারে, সেই অসভ্য
মানে নিদর্শনটা আপনারা দিয়েছেন। একবারও প্রতিবাদ করেছেন মৌলানা সাহেব? নরেন্দ্র মোদী, বিজেপি সবই দেখলেন, ঠিক আছে, কিন্তু একবারও পড়শি দেশ বাংলাদেশে এইভাবে অত্যাচার অন্যায় চলছে? পছন্দ না হতে পারে আপনার, আপনি বলতে পারেন যে না এই নীতি আমি বিশ্বাস করি না। ভারতবর্ষের মানুষও তো অনেকেই মহাত্মা গান্ধীকে, তার আদর্শকে, তার আইডিওলজিকে, জওহরলাল নেহেরুকে অনেকেই পছন্দ করেন না। কিন্তু কোথাও গিয়ে দেখেছেন এই ধরনের অসভ্য আচরণ? এই অসভ্য আচরণগুলো আপনারা বন্ধ করুন। আর আপনাদের জ্ঞান আপনাদের প্রাইম মিনিস্টার ওখানে পাকিস্তানে দিন, আর আপনাদের নতুন ভাই বাংলাদেশের কাছে দিন। দয়া করে ভারতবর্ষের মধ্যে নাক গলাতে আসবেন না। তার কারণ হচ্ছে এই ভারতবর্ষ এমন একটা সেকুলার দেশ, সেকুলারিজমের সব থেকে বড় উদাহরণ কি জানেন? যে আমাদের দেশে এখনো পর্যন্ত জনগণনা হয়নি, পেন্ডিং রয়েছে, হয়তো আগামী বছরই জনগণনা শুরু হবে। দেখবেন যে গত লাস্টবার 2011 সালে জনগণনায় যত পার্সেন্ট মুসলিম ছিল, এখন সেই মুসলিমের সংখ্যা তার থেকেও বেড়ে গিয়েছে, এটা দেখে নেবেন। এবং সব থেকে বড় ব্যাপার কি জানেন? যে 1947 সময়ে যত পার্সেন্ট মুসলিম ভারতবর্ষে ছিল, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ মুসলিম ভারতবর্ষে এখন সংখ্যা বৃদ্ধি হয়েছে। এটা ওয়েলকাম, যারা ওয়েলকাম জানাচ্ছেন ওয়েলকাম, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের পাকিস্তানের অবস্থাটা কি একটু ভেবে দেখেছেন? আপনাদের বাংলাদেশের হাল কি একবার ভেবে দেখেছেন? সেখানেও এক সময় প্রায় 28%, 25% হিন্দুরা ছিল, আজকে সংখ্যাটা 6%-এ নেমে এসে দাঁড়িয়েছে। কাজেই দয়া করে ভারতবর্ষকে সেকুলারিজমের জ্ঞান দিতে আসবেন না। আর নরেন্দ্র মোদীর হাতে রক্ত লেগে আছে, নাকি আপনার কাদের কাদের হাতে রক্ত লেগে আছে সেটা যদি খুঁজতে যাই, তাহলে আবার ঠকবাসতে গাঁ উজাড় হয়ে যাবে না তো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে? তাই দয়া করে ভারতবর্ষের মতো দেশকে যদি আপনারা বিশৃঙ্খলার দেশ বলেন, ভারতবর্ষের মতো দেশকে এই নরেন্দ্র মোদীর শাসনকালে আপনারা যদি একটাও জাতিদাঙ্গা, গোষ্ঠীকন এই ধরনের বড় কোনো ঘটনা দেখাতে পারেন, তাহলে নয় আমরা বুঝবো, আমরা মেনে নেব যে হ্যাঁ ঠিক আছে আপনার এই বক্তব্যের সত্যতা রয়েছে। কিন্তু আপনারা নিজেদের দেশে আপনাদের মাইনরিটিদের কি হাল করে রেখেছেন একবার তাকিয়ে দেখেছেন মৌলানা সাহেব? শুধুমাত্র মানুষদের উস্কাচ্ছেন, আর আপনার কথাই উস্কে সেখানকার সমস্ত যারা স্টুডেন্টরা রয়েছেন, আপনার যারা স্টুডেন্টরা রয়েছেন, তারা জেহাদি শিক্ষা পাচ্ছে। আর জেহাদি শিক্ষা পেয়ে তারপরে কিভাবে ভারতকে আক্রমণ করা যায়, কিভাবে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে ভারতের মধ্যে অ্যাটাক করা যায়, সেই চিন্তা করছেন। সবই চিন্তা করতে পারেন, সেটা আপনার স্বাধীনতা। কিন্তু অজিত ডোভালের কথাটা মনে রাখবেন, বুঝেছেন তো? যে আপনারা একটা মুম্বাইয়ের একটা জায়গায় কোনো রকমের হামলা করলে পাকিস্তানের বালুচিস্তানটা উড়ে যাবে। কাজে নিজের দিকটা খেয়াল রাখুন। আমাদের ওই এসে আমাদের দেশের মধ্যে যদি পোকা বাঁচার চেষ্টা করেন, তাহলে আপনাদের দেশের মানে বড় একটা স্টেট কিন্তু উড়ে যেতে পারে। এবং সেটা হচ্ছেও। গতকাল আপনাদের সামনে আমি বলেছিলাম, আপনাদের পার্টি, আপনাদের পাকিস্তানের পার্লামেন্টে কি ঘটনা ঘটছে সেটা একবার লক্ষ্য করে দেখেছেন? পাকিস্তানের পার্লামেন্টে একজন বর্ষিয়ান এমপি সাংসদ তিনি বলেছেন যে বালুচিস্তান যে কোনো দিন 5 থেকে 7টা সেখানকার স্টেট তারা ইতিমধ্যে স্বাধীন হয়ে গিয়েছে। তার কারণ সেখানে পুলিশ অনেকদিন আগেই বেরিয়ে গেছে, এমনকি পাকিস্তানের ফৌজ যারা ছিল তারাও বেরিয়ে এসেছে। যে কোনো মুহূর্তে তারা স্বাধীন ঘোষণা করতে পারে। এইরকম যখন একটা পরিস্থিতি, আপনারা নিজেদের দেশকে না সামলে আপনারা ভারতের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছেন। শুনুন, একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যে যা হয়েছে নিশ্চিতভাবে কংগ্রেস যদি ফিরে আসে আরো একবার আপনারা এটা করতে পারবেন। কিন্তু ইতিহাসের বিকৃতি আপনারা যেমন করতে পারবেন না, তেমনি এই মৌলবাদীদের ধোঁয়া দিয়ে আপনারা কাদের উস্কাবেন? যারা আগে থেকে উস্কে রয়েছে। নতুন করে কাউকে উস্কাতে পারবেন না আপনারা, নতুন করে কোনো মানুষকে উস্কাতে পারবেন না। এবং প্রশ্ন হচ্ছে, আপনাদের আমি শোনাবো এই বক্তব্যটি, এবার বাকিটা শোনাবো। একটু পর্ব দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, জানি না কত মানুষ শুনছেন, কিন্তু আমি এবার এই অংশটি আপনাদের সামনে আমি শোনাবো। যে দেখুন যে এই ব্যক্তি তিনি কি মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। পুরো বক্তব্যটা আপনারা একটু শুনুন, শুনলেই বুঝতে পারবেন এই মানুষটি কত বড় ধর্মযাজক, না ধর্মযাজকের আড়ালে আসলে বিভেদের রাজনীতি করে তারা নোংরা ধর্মীয় রাজনীতির খেলায় নেমেছে। দেখুন। We see this in Nazi Germany in the 1930s, and now, as we speak, the drums of war have been beating in India, beaten by the BJP, and especially their main drummer, Mr. Modi, whom we know from the Gujarat massacre of 20 years ago. He has been thirsty for blood since that point in time. He has shown his true colors. He's not somebody new and unknown.
Under his watch, 1,000 Muslims, innocent Muslims, people in the trains were pulled aside and brutally killed. And what did he do? Nothing. He encouraged the police to participate. This is when he was a governor. In this country, he was banned for a decade because his hands were dirty with Muslim blood. He was banned in America as an instigator of terrorists when he was a governor. When he became president, all of a sudden he's welcomed with open arms. Brothers and sisters, as we speak, the situation in India is deteriorating, and wallahi, it is very, very terrifying. I plead to all of us, especially from a background of that subcontinent. I have to be explicit here. Indian Muslims, Pakistani Muslims, Bangla Muslims, Nepalese Muslims, that is our land. That is our culture. Those are our people. We have been shaped by the identity of that land. If we are not going to take up that cause, if we're not going to stand up and preach the truth, if we are not going to preach truth to power, then who else is going to do that? So this is yet another cause that we have to stand up for. Brothers and sisters, the list goes on and on. Wallahi, sometimes shaitan comes to you, makes you feel depressed even. What do we... দেখলেন বন্ধুরা, এই হচ্ছে তফাৎ। প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে জ্ঞান দেওয়ার আগে নিজেদের দেশটা একবার ভালো করে দেখুন। নিজেদের আপনার আয়ত্তে যা যা রয়েছে, আমাদের সম্প্রদায়কে আপনার জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার জন্য আমাদের যারা যারা মহাপুরুষরা রয়েছেন, তাদের যে বাণী রয়েছে, গীতা রয়েছে, সেগুলো অনুসরণ করেই আমরা চলবো। আপনার জ্ঞানের কোনো প্রয়োজন নেই। আপনি বরঞ্চ আপনাদের নতুন যে ভাই আপনাদের জন্ম নিয়েছে এই কিছুদিন আগে 2024 আগস্ট মাসে শেখ হাসিনা চলে আসার পর যে ভাই জন্ম নিয়েছে, তাদেরকে বরঞ্চ একটু সবক শেখানোর কাজটা করুন। যদি সত্যি মৌলানা হয়ে থাকেন, যদি সত্যি আল্লাহর কৃপা পাওয়ার জন্য আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বরঞ্চ সেই কাজটা করুন। তাহলে আল্লাহ আপনাকে কৃপা করবে। কিন্তু কোনোভাবে যদি এই ধরনের কাজ করেন, আমার তো মনে হয় না ভগবান বলুন, আল্লাহ বলুন, ক্রাইস্ট বলুন, কেউ আপনাকে এই ধরনের কৃপা করবে। তাই ভারতকে ভাঙার চেষ্টা করবেন না, উস্কানোর চেষ্টা করবেন না। ভারতের মধ্যে হিন্দু মুসলমান যে দীর্ঘদিন ধরে থাকছে, তার আপনাকে বললাম সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে আমাদের পড়শি দেশেও কিন্তু সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেখানে হিন্দুরা কমে যাচ্ছে, আর আমাদের দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলিমরা বাড়ছে। এর থেকে বড় প্রমাণ তো আর কিছু হয় না। তাই কোনো রকমের উস্কানি দেবেন না। আর আপনারাও যারা দেখছেন, আমার দর্শক বন্ধুরা, এই সমস্ত বক্তব্যগুলো আপনাদের সচেতনতার জন্য শোনাচ্ছি। কোনো অ্যাকশন রিয়াকশনের প্রয়োজন নেই। এই সমস্ত ভাইরাসগুলোকে একেবারে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিতে হবে। কোনো অ্যাকশন রিয়াকশন না, হ্যাঁ, জনমত গঠন করতে হবে। আপনাদের প্রথমেই আমি শুরু করেছিলাম যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যত তিনি শিবাজি মহারাজকে তিনি পোর্ট্রেট করবেন, যত তিনি অরঙ্গজেবকে আমাদের দেশের কত ক্ষতি করেছিলেন সেই দিকগুলো তুলে ধরবেন, ততই কিন্তু এই সমস্ত এই ইয়াসির সাহেবদের মতো বিভিন্ন লোকজন, তাদের কিন্তু মানে তাদের পীড়া, তাদের যন্ত্রণা আরো বেশি করে বাড়বে। তাই আপনাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন হয় না। তার কারণ আমরা সংবিধান সকলেই মেনে চলি। আমাদের প্রত্যেকটি নাগরিক তারা সংবিধান মেনে চলে, সেই মতোই কাজ করে। তাই এই সমস্ত লোকের উত্তর দেওয়ার জন্য বা এই সমস্ত লোকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যেভাবে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকি, ঠিক সেইভাবেই আমরা যেন আমাদের সমাজে থাকতে পারি। কোনো রকমের প্ররোচনায় আমরা যেন পা না দিই, সেদিকটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। ওপার বাংলায় যা ঘটছে, বাংলাদেশে যা ঘটছে, পাকিস্তানে যা ঘটছে, সেটাকে যদি আমরা মদত দিই, তাহলে ওই দেখলেন না যেভাবে বালুচিস্তান কার্যত আলাদা হওয়ার উপক্রম হয়ে গিয়েছে, আমরা সেরকম করলে আমাদেরও দেশেও একই পরিণতি হবে। যা করার নরেন্দ্র মোদী করছেন, আমাদের যদি সমর্থন থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা ভোটের লাইনে গিয়ে তাকে সমর্থন করব। আমাদের যদি মনে হয় যে না, কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত নেতৃত্বদের আমাদের দেশের মসনদে বসিয়ে দেওয়াটা প্রয়োজন, তাহলে সেই সিদ্ধান্তও আমরা নেব। ভারতের জনগণ নেবেন। ইয়াসির মহাশয়, আপনি পাকিস্তান নাগরিক, থাকেন আমেরিকাতে, আপনি ভারতের পার্টির সম্পর্কে নাক গলাবেন, মিথ্যে তথ্য দেবেন, এইগুলো দয়া করে বন্ধ করুন। কারণ আপনাদের মতো মৌলানাদের এই ভারতবর্ষের মানুষ যতটা চেনে, পৃথিবীর আর কত মানুষ চেনে কিনা আমরা বলতে পারবো না। তাই ভারতে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন ঘটানোর কোনোই চেষ্টা করবেন না। আর যারা আমাদের বন্ধুরা দেখছেন, তারাও এতে বিভ্রান্তি হবেন না। নিশ্চিতভাবে আমরা যেভাবে একসঙ্গে থাকি, আমাদের সেইভাবেই থাকতে হবে, সে যে যাই প্ররোচনা দিক না কেন। এখনকার মতো এখানে শেষ করলাম।